নমস্কার। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি পরম পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি মহারাজের অপূর্ব জীবনের কিছু স্মরণীয় ঘটনা। সামান্যভাবেও মহারাজ মানুষকে সেবা করে শান্তি দিতে চাইতেন। অনুরোধ যেরকমই হোক না কেন পারতপক্ষে মহারাজ কাউকে বিমুখ করতেন না। তাই সাধারণ ভক্তরা পর্যন্ত মহারাজের কাছে এসে মুগ্ধ ও তৃপ্ত হয়ে ফিরত। একদিন এক মহিলা ভক্ত তার শিশুর জন্যে একজন প্রাচীন সন্ন্যাসীকে অনুরোধ করেছিলেন তার মুখে ঠাকুরের প্রসাদ দিতে। উক্ত সন্ন্যাসী তাদের মহারাজের সচিবের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। সচিব পূজনীয় মহারাজকে বিষয়টি বললে মহারাজ শুধু শিশুটির মুখে প্রসাদই দিলেন না, সেবককে ডেকে সেই মুহূর্তের একটি ছবিও তুলে রাখতে বললেন। সেদিন সে ভক্ত কি অপরিসীম আনন্দ নিয়েই না বাড়ি ফিরেছিলেন। জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ তাকে ভালোবাসতেন। তিনি তাদের কাছে যেতেন। মুসলমানরাও তার কাছ থেকে দীক্ষা নিয়েছেন। বহু মানুষের সংস্পর্শে তিনি এসেছেন সারা জীবনে। কিন্তু এই পরিচিতিকে কখনোই তিনি ব্যক্তিগত সম্পর্ক বলে মনে করতেন না। হৃদয় ও মস্তিষ্কের অদ্ভুত সমন্বয় ঘটেছিল মহারাজের মধ্যে। যুক্তিসিদ্ধ চিন্তা ছিল তার স্বভাবজাত। তাই যুক্তিযুক্ত পরামর্শ হলে ছোট বড় সকলের কথাই সমান গুরুত্ব দিয়ে শুনতেন। জ্ঞানের প্রতি তার স্পৃহা কখনোই তাকে সাধারণ মানুষের দুঃখ অনুভব করা বা তার প্রতিকার করার ইচ্ছা থেকে বিচ্যুত করতে পারেনি। কোনো ভক্ত যদি কোনো দুঃখের কথা বলতেন তাহলে সেই দুঃখের কাহিনী তিনি শুনতেন এবং কিভাবে সেটি প্রতিকার করা যাবে এই চিন্তা তার হৃদয়ে এতটাই গেঁথে যেত যে তিনি বিশ্রামও নিতে পারতেন না। মহারাজ একটু বিশ্রাম নিন এই অনুরোধ করলে বলতেন, মাই হেড ইজ ফুল অফ কান্ট্রিজ প্রবলেম। মহারাজ মানুষের যতটুকু দুঃখ দূর করার চেষ্টা করতেন তার সঙ্গে সঙ্গে জোর দিতেন তারা যেন নিজেরাই নিজেদের পায়ে দাঁড়াতে পারে এবং নিজের সমস্যার সমাধান নিজেরাই করতে পারে। সাময়িক প্রতিকারের থেকে মহারাজ চাইতেন দেশের জনসাধারণ জানুক যে তারা শুধু ভোটদাতা নয়, তাদের চেতনা প্রবুদ্ধ হলে, দায়িত্ববোধ সম্পর্কে তারা সচেতন হলে গণতান্ত্রিক দেশে মানুষ সঠিকভাবে দেশ গঠনে তার ভূমিকা পালন করতে পারবে। তাই দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনের সঙ্গে যুক্ত শিক্ষিত উচ্চশিক্ষিত সকলকেই তিনি প্রকৃত অর্থে শিক্ষিত করে তুলতে সচেষ্ট ছিলেন এবং দেশের উন্নয়নে প্রত্যেকের কিছু অবদান থাকুক এটিই তিনি আশা করতেন। তার জীবনের অন্যতম বিশেষত্ব ছিল সব কিছুর এবং সকলের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখা। কখনোই তাকে কারো নিন্দা সমালোচনা করতে শোনা যায়নি। কাউকে কখনো ছোট করে কিছু ভাবতে পারতেন না। সর্বদাই সকলকে উৎসাহ দিয়েছেন। জীবনের যে কোনো মাত্রিক ঘটনাকে মেনে নেওয়ার অসাধারণ নৈপুণ্য ছিল তার। মনটাকে এতই গুটিয়ে নিতে পারতেন যে বাহ্যিক কোনো সুখ সুবিধা অসুবিধা মনের উপর প্রভাব ফেলতে পারত না। একবার হায়দ্রাবাদ ফিরে যাবেন, কলকাতা বিমানবন্দরে গিয়ে শুনলেন বিমান কয়েক ঘন্টা বিলম্বে ছাড়বে। বিমানবন্দরের কাছেই কাঁকুরগাছি আশ্রম। সকলে অনুরোধ করল সেখানে গিয়ে বিশ্রাম নিতে। তিনি কাঁকুরগাছি না গিয়ে 4 ঘন্টার উপর সময় বিমানবন্দরে লাউঞ্জের সোফাতে বসেই দিব্যি কাটিয়ে দিলেন। কখনো কাউকে বিরক্ত করতে চাইতেন না, তাতে নিজে যত কষ্টই পান না কেন। আর একবার হায়দ্রাবাদ থেকে বেলুর মঠে আসছেন। বিমানবন্দর থেকে ট্যাক্সি ধরে সোজা বেলুর মঠ। এলে কি হবে, তখন মাঝরাত, সদর দরজা বন্ধ, তখন নৈশ প্রহরীর ব্যবস্থা ছিল না। বহুক্ষণ মহারাজ দরজায় শব্দ করে অনেক ডাকাডাকি করেও মঠে ঢুকতে পারলেন না। অবশেষে মঠের পাশেই সারদাপীঠের গেটে গিয়ে ওদের দরজা খোলাতে পেরেছিলেন। রাতটা সেখানেই কাটালেন। আশ্চর্যের বিষয়, পরদিন যখন তিনি তৎকালীন প্রেসিডেন্ট মহারাজ ভূতেশানন্দজিকে আগের রাত্রের ঘটনা রসিকতার সুরে বর্ণনা করছেন তখন মনে হচ্ছে যেন ঘটনাটি অন্য কারো জীবনে ঘটেছে। এভাবে পর্যদস্তু হয়েও
কোনো রকম প্রতিক্রিয়ার চিহ্ন তার মধ্যে লক্ষ্য করা যায়নি। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।